বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে, সেই পরীক্ষার হিস্ট্রির প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নাম্বার 11টা নিয়ে এসেছি। অলরেডি কিন্তু আমি 10টা প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হিস্ট্রির সেট আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেখো। অনেক সব সাবজেক্টেরই কিছু কিছু করে পিওআইকিউ সেট ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি আপলোড করেছি। 2001 থেকে 2023 আমি পুরো কমপ্লিট করব। আর ইতিহাসটা কিন্তু অলরেডি 1 থেকে 6 কমপ্লিট হয়ে গেছে। 7-এর হাফ আমি শনিবার আপলোড করেছিলাম, আজকের আমি পুরোটা শেষ করে দিচ্ছি 7। আর এই কোশ্চেনগুলো তোমরা বুঝতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো ধরনের কেন্দ্র সরকার, রাজ্য সরকার সমস্ত ধরনের পরীক্ষায় দেখবে উপকারে আসবে। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পারলে শেয়ার করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর খারাপ লাগলে অবশ্যই আমার ডিসলাইক করো ভিডিওগুলোকে। আর কেন খারাপ লাগছে কমেন্টে জানিও। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে ইউটিউবের ডিসক্রিপশান বক্সে ও হোম পেজে দেওয়া আছে। আর যারা ডিসক্রিপশান বক্স আর হোম পেজটা বোঝো না, তাদের সুবিধার্থে আমি প্রতিটা ভিডিওর শেষে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। আগের ভিডিওতে শেষে লিঙ্কটা দেওয়া হয়নি, দেখবে ওখানে আমি লিখে রাখি কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলে ডাব্লিউবিসিএস পিএসসি কোচিং /23 এই টাইপের কিছু একটা আছে। ওখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি এই ভিডিওগুলো ফ্রি পিডিএফ আপলোড করে দেবো ঠিক সময়। তোমরা কিন্তু এই পিডিএফগুলো ডাউনলোড করে নিও, তাতে পড়তে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? সোজা প্রশ্ন, ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। ব্রহ্মজিৎ গৌড়, দিলির খান, শায়েস্তা খান, জয় সিংহ। সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। ঠিক আছে, শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। এখান থেকে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম অনেক জায়গায় দেখতে পাবে, শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিল, এইভাবেও প্রশ্নটা থাকতে পারে। সেখানে 4টি হিন্দু সেনাপতির নাম দেবে। নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2007 ইয়ং বেঙ্গল মুভমেন্ট, যেটার নামে আমরা জানি। ইংলিশ নামগুলো তোমরা পরিচিত হয়ে থেকো, কারণ ডাব্লিউবিসিএস মেনে তো ইংলিশেই পাবে তোমরা। এছাড়া যে কোনো বেশিরভাগ পরীক্ষা তোমরা যার কেন্দ্র সরকারে অ্যাটেম্প্ট করো সবই ইংলিশেই তোমাদের দিতে হবে। কারণ আশা করি আমার যেসব ছাত্রছাত্রীরা আমার ক্লাস দেখো তারা আশা করি হিন্দিটা জানো না, অতটা পড়তে পারো না। হয়তো পারো, কিন্তু পরীক্ষার সময় যেভাবে পড়তে হবে ওইভাবে পারবে না। তাই ইংলিশটা সবসময় বাংলার পাশাপাশি জেনে নেবে। ইয়ং বেঙ্গল মুভমেন্ট এটা কে শুরু করেছিলেন বা নব্যবঙ্গ আন্দোলন? মধুসূদন দত্ত, কৃষ্ণমোহন ব্যানার্জি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, রামগোপাল ঘোষ। সঠিক উত্তর হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। উনি কিন্তু এই নববঙ্গ আন্দোলনের প্রেরণা ছিলেন, কিংবা অনেক জায়গায় দেবে কে শুরু করেছিলেন, বিভিন্ন টার্মে দিতে পারে ওরা। আর ওনার জুবেনিস ছদ্মনামে কিন্তু উনি কবিতা লিখতেন। যদি কখনো আসে দেখো যে জুবেনিস ছদ্মনামে কে পরিচিত ছিলেন, 4টে নাম দেবে, তখন সঠিক উত্তর হবে ডিরোজিও। আর ওনার দুটো বিখ্যাত গ্রন্থ, কবিতারই সংকলনই বলতে পারো। একটা হচ্ছে ফকির অফ জাহাঙ্গীরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুরবার রিপিট হয়। ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসছে দেখবে। ফকির অফ জাহাঙ্গীরা কার রচনা? আমাদের ডিরোজিওর রচনা, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এবং টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, আমার স্বদেশের প্রতি বলে একটা উনি কিন্তু কবিতার সংকলন একটা গ্রন্থ লিখেছিলেন। ওটা এই দুটো একটু মনে রেখো, ডিরোজিওর সঙ্গে আরও অনেক আছে, তো এই দুটোটা একটু বেশি ইম্পর্টেন্ট। ফকির অফ জাহাঙ্গীরা ও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, আমার স্বদেশের প্রতি। বাংলায় যদি বলো আমার স্বদেশের প্রতি কার রচনা, যদি আসে দেখো বাংলাটা আমি লিখিনি, তোমরা একটু বলে দিচ্ছি, শুনে নাও কি বই দেখে নিও। আমার স্বদেশের প্রতি, এটা কার রচনা? এটা হচ্ছে ডিরোজিওর রচনা, যেটা ইংলিশে যদি ট্রান্সলেট করে দেয় টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। আর ফকির অফ জাহাঙ্গীরাটাও ডিরোজিওর লেখা। আর এই যে নব্যবঙ্গ একটা সংগঠন, এই দেখবে যে রাধানাথ সিকদারের নাম তোমরা জানো। রাধানাথ সিকদার যে এভারেস্টের শৃঙ্গের যে উচ্চতা নির্ণয় করেছিল, ঠিক আছে, একজন সার্ভেয়ার হিসাবে, উনি কিন্তু এই নববঙ্গের কিন্তু একজন সদস্য ছিলেন। এবং এই বিভিন্ন ঈশ্বর গুপ্ত কিন্তু এই নববঙ্গ নামটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। তোমরা যদি এই সম্বন্ধে ডিটেলে জানতে চাও তোমাদের ভালো করে পড়তে হবে। এইবার এইখান থেকে তোমরা একটু একটা কাজ করবে, যে এই নব্যবঙ্গের দেখবে অনেক তখনকার দিনে অনেক প্রমুখ ও বিখ্যাত ব্যক্তিত্ব, সে সাহিত্যিক হোক, বিপ্লবী হোক, যারা ধরো যারা সমাজসেবক, রামমোহন রায়, এই টাইপের মানুষজন ছিলেন। রামমোহন রায়ের কথা বলছি না আমি, ওই টাইপের মানুষজনের কথা বলছি। ওই রকম বিখ্যাত মানুষজন কিন্তু, বহু প্রখ্যাত মানুষজন কিন্তু এই ইয়ং বেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন। এবং ওদের নাম কিন্তু অনেক সময় জানতে চায়, যে ধরো দিয়ে দিল যে নববঙ্গের সঙ্গে 4 জনের নাম দিল, কারা যুক্ত ছিল। ধরো দিল যে 4টে নাম দিল, তার ভেতরে বললো যে এই 4 জনের ভেতর কোন ব্যক্তি
নব্যবঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তখন সেই নামটা তোমাদের মানে ওটাকে রেক্টিফাই করতে হবে। কিংবা 4 জনের ভেতর 3 জনেই যুক্ত, একজন যুক্ত নয়, তখন বললো কে যুক্ত ছিল না, ঠিক আছে। যেমন রাধানাথ সিকদার, একজন প্রমুখ, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি কিন্তু এভারেস্টের সিংহ উচ্চতা নির্ণয় করেছিলেন, তোমরা জানবে। উনিও কিন্তু এই ইয়ং বেঙ্গলের কিন্তু সদস্য ছিলেন। এছাড়াও কিন্তু প্যারিচাঁদ মিত্র, তো যারা যিনি টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত, উনিও কিন্তু ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন। অনেক তোমরা একটু অনেক পড়ে নিও, এটা ভালো করে পড়ে নিও, মানে এটা পড়া দরকার আর কি। আর এই যে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন, এই যে সংগঠনটার একটা মুখপত্র, মানে ধরো পত্রিকা প্রকাশ করতো, সেটার নাম হচ্ছে পার্থেনন। পার্থেনন যদি আসে যে কারা প্রকাশ করতো, তখন সঠিক উত্তর হবে ইয়ং বেঙ্গল, ঠিক আছে। এটা একটু পড়ে নিও। কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন? WBCS 2007-এর প্রশ্ন। লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। 1881 সালে কিন্তু এই ফ্যাক্টরি আইন প্রবর্তন করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফ্যাক্টরি আইন ইন্ট্রোডিউসড বাই লর্ড রিপন, ঠিক আছে, ইন 1881। বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? WBCS 2007-এর প্রশ্ন। ইলিয়াস শাহ, হুসেন শাহ, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান। সঠিক উত্তর হচ্ছে ইলিয়াস শাহ, ঠিক আছে। বাংলায় স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন বলা যায় ইলিয়াস শাহকে। এবার এইখানে একটা প্রশ্ন, একটা মানে একটুখানি তোমাদের বলে দিই, যদি কখনো দেখো যে ইলিয়াস শাহ অপশনে নেই, ফখরুদ্দিন মুবারক শাহ বা শুধু মুবারক শাহ আছে, একদম মুবারক শাহী, একদম হোসেন মুবারক শাহী বংশ, এরমভাবে দেখে প্রথমেই ওনারা কিন্তু এই মুবারক শাহ কিন্তু বাংলায় মানে কি আধিপত্য বিস্তার করেছিল। তোমরা পড়লে ভালো করে বুঝতে পারবে। তখন যদি এই প্রশ্নটা কিন্তু দুরকমভাবে আসতে পারে, এইভাবেই বেশি আসে, তখন হবে ইলিয়াস শাহ। কিন্তু অনেক পরীক্ষায় দেখলাম যে 3টে অপশনের সঙ্গে মুবারক শাহ আছে, তখন সঠিক উত্তর মুবারক শাহ দেবে। মুবারক শাহ কিন্তু ইলিয়াস শাহী বংশের আগের, যেটা আগের বংশ ছিল, সেখানে ছিল আর কি, সেইটা ছিল আর কি ওখানে। তখন কি ওটার প্রতিষ্ঠাতা ছিল মুবারক শাহ, ওটাও কিন্তু আসতে পারে। তখন কিন্তু আর ইলিয়াস শাহ দেবে না, দুটো একসঙ্গে দিয়ে তোমাদের কনফিউজ করবে না। আমি যা দেখেছি, আমি বিভিন্ন পরীক্ষায় দেখলাম, ওটা দুটো দিয়ে কনফিউজ করবে না। নয় তোমাদের মুবারক শাহের সঙ্গে অন্য 3টে অপশন থাকবে, ওইটা একটা অ্যাঙ্গেল থেকে দেবে, কিংবা এইটা অ্যাঙ্গেল থেকে দেবে। এই প্রশ্নটা বেশি আসে, যেটা ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, যেটা আমাদের রেক্টিফাই করতে হয়, উত্তরটা আর কি সিলেক্ট করতে হয়। আর অন্য অপশনের সঙ্গে যদি দেখো যে মুবারক শাহ আছে, তখন কিন্তু মুবারক শাহটা দিও, বা ফখরুদ্দিন মুবারক শাহ। শকাব্দ কোন বছর শুরু হয়? WBCS 2007-এর প্রশ্ন। অপশনগুলো বলছি না, সকলেই জানো, কমন প্রশ্ন। 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু শকাব্দ শুরু হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের উৎস ছিল? মানে এই যে নিম্নলিখিত 4টে অ্যাক্ট দেখছো, ভারত সরকার আইন, মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1999, যেটা মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত, আগের দিন পড়াচ্ছিলাম। ভারত সরকার মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট আর যেটা। আর ভারতের স্বাধীনতা আইন 1947, আর উপরে কোনোটা নয়। সঠিক উত্তর হবে 1935, মানে ভারত সরকার আইন 1935, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935 যেটা, এইটা থেকেই কিন্তু আমাদের যে ভারতীয় সংবিধান, মানে এর থেকে এই যে একটার একদম সিংহভাগ কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের কিন্তু ওটা আর কি আরোপিত হয়েছিল। তোমরা একটুখানি বইপত্র ঘাঁটলে বুঝতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে সিনসিয়ারলি কিন্তু পড়ো। চাইলে তোমরা নিজেরাও এর থেকে, এই প্রশ্নটা থেকে আরও ডেটা কালেক্ট করতে পারো। মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে? মানে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে? WBCS 2007-এর প্রশ্ন। 1939, 40, 41, 42। সঠিক উত্তর হচ্ছে 1940 সালে লাহোর অধিবেশন, মানে মুসলিম লীগের যে লাহোর অধিবেশন হয়েছিল, ওখানে কিন্তু প্রথম কিন্তু এই পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল, ঠিক আছে। আর এই যে পাকিস্তান নামটি প্রথম বলেছিল কে? চৌধুরী রহমত আলী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পাকিস্তান নামটার প্রবক্তা কে, এরমভাবে আসতে পারে। সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে মনে রেখো। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? WBCS 2007-এর প্রশ্ন। AO হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম, WC ব্যানার্জি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি, রাজা রামমোহন রায়, আর SN ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওটার কি ইচ্ছা করে এইগুলো ইনিশিয়াল নামগুলো দিয়েছে যাতে কনফিউজ হও। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন কিন্তু ভারত সভার প্রতিষ্ঠাতা, এবং ওনার সঙ্গে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত, আনন্দমোহন বসু। দেখবে ওনার নামেও কলেজ আছে, আনন্দমোহন কলেজ, অনেকেই পড়েছো বা পড়েছো ওখানকার প্রাক্তনী, বা এখন হয়তো বর্তমানে পড়ছো। যতদূর জানি সিটিমেন যে কলেজটা, ওটারই কোনো একটা মর্নিংটাকে হয়তো আনন্দমোহন বলে, আমি যতটা জানি। আমার ঠিক এই মুহূর্তে আমি ঠিক কনফার্ম হতে পারছি না। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ কলেজ তো জানো তোমরা।
আচ্ছা, এইটা কিন্তু যদি দেখো যে অপশানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেই, তখন আনন্দমোহন বসু থাকলে আনন্দমোহন বসু দেবে, কিংবা যদি এরকম দেয় যে ভারত সভার প্রতিষ্ঠা কে করেন, তিনটে অপশানের সঙ্গে ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বসু, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তার সঙ্গে আর একজন তার সঙ্গে আর কে ছিলেন, তিনটে অপশানের সঙ্গে আরেকটা অপশানে আনন্দমোহন বসু আছে, ওইটা উত্তরটা তখন সিলেক্ট করবে। আর এটাকে অন্য কী নামে পরিচিত, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, যেটা 1876 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। ভারত সভার প্রতিষ্ঠা কত সালে হয় যদি জানতে চায়, 1876 সালে। আর ইংলিশে কী নামে পরিচিত, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। আর ভারত সভা তিনটেই কিন্তু একই, ভালো করে মনে রেখো। শিখ ধর্মের প্রবর্তককে, ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন, গোবিন্দ দাস, রামদাস, নানক, হরগোবিন্দ। সঠিক উত্তর হচ্ছে গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক। এই সম্বন্ধে একটা বলে দিই, আমাকে আগের দিন একজন ছাত্র কমেন্ট করেছিল যে ওই যে মিলিটারি ব্যবস্থা যেটা আমাদের শিখদের মধ্যে প্রথম চালু করেছিল, আমি বলেছিলাম হরগোবিন্দ, মানে অর্জুন সিংয়ের পুত্র, অর্জুন সিং যাকে জাহাঙ্গীর হত্যা করেছিল দারা সিংহকে আর কি আশ্রয় দেওয়ার অপরাধে। উনি আর কি অত্যাচার করেছিল, তারপরে ওই অর্জুন সিংকে কি নদীতে, রাবি নদীতে ঝাঁপিয়ে পড়ে আর কি আত্মহত্যা করে। ওনার ছেলে ছিলেন কিন্তু হরগোবিন্দ। হরগোবিন্দ কিন্তু প্রথম সামরিক শাসনের সূচনা করে, একটু ভালো করে শুনে নাও। যদি দেখো যে প্রশ্নে আসে যে প্রথম শিখেদের মধ্যে সামরিক শাসনের কে সূচনা করেছিলেন, তখন সঠিক উত্তর হবে হরগোবিন্দ। আর যদি বলে যে ওই সামরিক শাসনটা মানে কার দ্বারা বহুল প্রচলিত হয়েছিল, তখন হবে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, প্রথমেই যদি দেখো যে হরগোবিন্দ আছে, আর প্রশ্নটা যদি এরকম আসে যে সামরিক শাসনের প্রথম আর কি প্র্যাকটিস শিখদের মধ্যে কে চালু করেছিলেন, তখন হবে গুরু হরগোবিন্দ। ঠিক আছে, আর যদি আসে যে ওটাকে বহুলভাবে প্রচলিত করেছিলেন, তখন তখন হবে গোবিন্দ সিং। কিংবা যদি এরমভাবে আসে যে খালসাকে চালু করেছিল শিখদের মধ্যে, খালসার প্রবর্তককে শিখদের মধ্যে, তখন হবে গোবিন্দ সিং। বা এরমভাবে যদি আসে যে সামরিক শাসনকে বহুল প্রচলিত করেছিল কার সময়, তখন হবে গোবিন্দ সিং। কিন্তু যদি আসে যে সামরিক শাসনের সূচনা হয়েছিল কোন গুরুর আন্ডারে, তখন হবে গুরু হরগোবিন্দ। ভালো করে জেনে নাও, একজন ওখানে কমেন্ট করেছিল, ওটা কিন্তু গুরু গোবিন্দ সিং হবে না। যদি খালসা এরকমভাবে ইন্ডিকেট করে দিত, তাহলে হবে গোবিন্দ সিং, না হলে গুরু হরগোবিন্দ হবে। প্রথম শিখদের মধ্যে যে সামরিক ট্রেনিং নেওয়ার জন্য যে প্রেরণা জুগিয়েছিল, উনি কিন্তু হচ্ছেন হরগোবিন্দ, গুরু হরগোবিন্দ অর্জুন সিংয়ের পুত্র। উনি কিন্তু প্রথম এটার আর কি প্রবর্তন করেছিলেন, যেটা পরে গোবিন্দ সিংয়ের হাত ধরে বহুলভাবে প্রচলিত হয়েছিল, এবং গোবিন্দ সিং কিন্তু আর কি ওই খালসাটা কিন্তু প্রবর্তন করেছিলেন। মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন, প্রথম বাজিরাও, নারায়ণ রাও, বালাজি বিশ্বনাথ, মাধব রাও। সঠিক উত্তর হচ্ছে প্রথম বাজিরাও। উনি কিন্তু হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। এবারে এই শব্দে জেনে নাও, অনেক সময় পরীক্ষায় আসে যে হিন্দু পাদশাহীর অর্থ কী, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা জানো, অনেকবার আমি রিপিটও করেছি এই প্রশ্নটা। হিন্দু পাদশাহীর অর্থ হলো সারা ভারত জুড়ে অখণ্ড হিন্দু সাম্রাজ্য হবে। ঠিক আছে, যে ভারতবর্ষে একটা পুরো হিন্দু সাম্রাজ্য হবে, মানে অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন করা ছিল প্রথম বাজিরাওয়ের উদ্দেশ্য। ঠিক আছে, উনিই প্রথম হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। যদি আসে যে হিন্দু পাদশাহীর অর্থ কী, চারটে অপশান দেবে, এইটা ভালো করে মুখস্থ করে রেখো। সারা ভারত জুড়ে অখণ্ড হিন্দু সাম্রাজ্য গঠন করা। যেমন বালাজি বিশ্বনাথ কী করেছিলেন, পেশোয়াদের যে পেশোয়া যে ব্যাপারটা, পথটা, ওটাকে বংশানুক্রমিক করেছিল কে, যদি কখনো আসে, তখন হবে বালাজি বিশ্বনাথ। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পেশোয়া পদটাকে বংশানুগমিক করা বা পারিবারিক করে দেওয়া, মানে ওর থেকে একজন জেনারেশন আরেকজন জেনারেশন এইভাবে হবে, এটা করেছিল। মানে পেশোয়া পদে পরিবারতন্ত্রের সূচনা করেছিলেন বালাজি বিশ্বনাথ, এটা দিনই আগে দিয়েছি। আর এটা জেনে নাও যে প্রথম বাজিরাওকে মারাঠাদের নেপোলিয়ান নামে আখ্যায়িত করা হয়েছে। যেমন সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়, কে বলেছে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এটাও মনে রাখবে, ঐতিহাসিকের নামগুলো মনে রাখবে। আর এইটা হচ্ছে, যেমন আগের দিন পড়াচ্ছিলাম, ঐতিহাসিক ইলিয়ট আমাদের ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছে। সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলককে বলে, সবাই জানে, কিন্তু ওটাকে কে, ওই উপাধিটা কে দিয়েছেন, এই ঐতিহাসিক দিয়ে যে নামটা মনে রাখবে, ঐতিহাসিক ইলিয়ট কিন্তু ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছে। আর এখানে হচ্ছে ঐতিহাসিক গ্র্যান্ড ড্রাফ প্রথম বাজিরাওকে, মানে যিনি হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন, ওনাকে মারাঠিয়াদির নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছিলেন। তাহলে মারাঠিয়াদির নেপোলিয়ান নামে কে পরিচিত? প্রথম বাজিরাও। মারাঠিয়াদির নেপোলিয়ান, এই উপাধিটা প্রথম বাজিরাওকে কে দিয়েছিলেন? ঐতিহাসিক গ্র্যান্ড ড্রাফ। একদম জলের মতো মুখস্থ করে নেবে, যাতে কোনো অপশানে, মানে কোনো একটা প্রশ্ন থেকে দেখবে কতগুলো উত্তর বেরোতে পারে, যাতে পরীক্ষা হলে গিয়ে কোনো কোশ্চেন বাদ না যায়। মানে যতটা পারো অ্যাটেম্প্ট করতে পারো সঠিকভাবে, এই নয় যে আন্দাজে। বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। বাংলার আর এমনি এশিয়াটিক সোসাইটি, ওটা কনফিউজ করার জন্য দিয়েছে, একই হবে। উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার, লর্ড রিপন, ডিঙ্কওয়াথার বেথুন। সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স, 1784 সালে। যতদূর সম্ভব ডেটটাও একটু মনে রাখার চেষ্টা করো। আমার একটুখানি আমি দিইনি, যতদূর আমার মনে পড়ছে 15ই জানুয়ারি হবে, মানে 1784 সালের 15ই জানুয়ারি
এই উইলিয়াম জোন্স, মানে ইনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন, উনি কিন্তু এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। 1926, 1946, 1936, 1956। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 1936, মানে 1936 সালে কিন্তু সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়। এবং কে প্রতিষ্ঠা করেছিল? সহজানন্দ সরস্বতী। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, চাইলে ওনার সম্বন্ধে ডেটা কিন্তু কালেক্ট করতে পারো। আর এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিই, উত্তর মানে একটা নোট দিয়ে দিই, এটা কিন্তু পরীক্ষা অনেকেই পড়ে না ছাত্ররা, এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি দেখেছি, ওই জন্যই দিয়েছি। এই যে সর্বভারতীয় কিষাণ সভা, মানে অল ইন্ডিয়া যে কিষাণ সভা, এটার প্রতিষ্ঠা করেছে কে? সহজানন্দ সরস্বতী। কত সালে? 1936 সালে। এবার এরমভাবে যদি প্রশ্নটা আসতো যে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম প্রেসিডেন্ট বা ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষাণ সভা কে, তখন হতো সহজানন্দ সরস্বতী। মানে এই সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠা যে করছে উনিই কিন্তু প্রথম সভাপতি। আর যদি আসে যে ফাউন্ডিং সেক্রেটারি, মানে যেটা আগের দিন বলছিলাম, মানে ওই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সচিব ছিলেন এনজি রঙ্গ। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রেখো। সর্বভারতীয় কিষাণ সভা যেটা 1936 সালে সহজানন্দ সরস্বতীর হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল, সেই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সচিব বা প্রথম সেক্রেটারি ছিল এনজি রঙ্গ, যার পুরো নাম হচ্ছে আচার্য গগিনেনি রাঙ্গা নায়কুলু। ঠিক আছে, তোমরা এনজি রঙ্গটাই মনে রেখো, কিন্তু পাশে দিয়ে রাখলাম, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। যদি দেখো যে এনজি রঙ্গ পাচ্ছ না, এরমভাবে দিয়ে দিয়েছে, ধরো দিয়েছে রাঙ্গা নায়কুলু, তখন তো তোমরা হাতড়াবে অতই সাগরে যে আমরা পড়ে গেলাম এনজি রঙ্গ, কিন্তু ওখানে তো পাচ্ছ না। তাহলে পুরো নামটা হচ্ছে আচার্য গগিনেনি রাঙ্গা নায়কুলু, যিনি এনজি রঙ্গ নামে পরিচিত। উনি হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সেক্রেটারি। ভালো করে নামটা মনে রাখবে, একবার চোখ বুলিয়ে নিও, তাতেই হবে। ওখানে দেখবে ঠিক মনে পড়ে যাবে, যে যখন আমাদের এমসিকিউ প্যাটার্নে মনে পড়ে যাবে। এবার ধরো যদি মিসলেনিয়াসের মতো পরীক্ষা হয়, যদি আসে যে সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠা কে করেছে, এই প্রথম সচিবকে, ওখানেও তোমরা এনজি রঙ্গ দিতে পারো, কারণ ওটা দিলে অসুবিধা হবে না, কারণ তোমাদের মিসলেনিয়াসও এই স্বাধীনতাটা থাকে। কিন্তু যদি দেখো যে এমসিকিউ করতে গিয়ে দেখছো যে ওই এনজি রঙ্গ পাচ্ছ না, ওইরকমভাবে দেওয়া আছে পুরো নামটা, তখন কিন্তু ওটা একটুখানি মুখস্থ থাকলে তোমার এক চান্সে পেরেই যাবে। অকালি আন্দোলন কবে শুরু হয়? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। 1901, 1911, 1931, 1921। সঠিক উত্তর হচ্ছে 1921 সালে। এখানকার অপশান অনুযায়ী অকালি মুভমেন্ট বা আকালি মুভমেন্ট শুরু হয়েছিল 1921 সালে, কিন্তু বইতে দেখবে 1922 সাল দেওয়া আছে। এখানে যেহেতু মোস্ট নিয়ারলি 1921 ওটাই দিয়েছি। এরকম টাইপের কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতেও পারো, নাও করতে পারো, তবে অ্যাটেম্প্ট করলে কিন্তু পুরো নম্বর পাবে। 1921টাই দেবে, 1922টাই হওয়ার কথা। এই যে অকালি আন্দোলন, এটা কিন্তু গুরুদ্বারা রিফর্ম মুভমেন্ট নামেও পরিচিত, গুরুদ্বারা রিফর্ম মুভমেন্ট নামেও পরিচিত। যদি আসে যে গুরুদ্বারা রিফর্ম মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার, তখনও সঠিক উত্তর হবে 1921 বা 1922। কোন চোল রাজা বাংলা জয় করেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। রাজরাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজাধিরাজ চোল। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার রিপিট হয়েছে, তোমরা জানো, আশা করি মুখস্থ আছে। প্রথম রাজেন্দ্র চোল কিন্তু প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা জয় করেছিল। আর বাংলা জয় করার পর কিন্তু উনি গঙ্গৈকোণ্ড চোল উপাধি নেন বা গঙ্গৈকোণ্ড উপাধি নেন। এটাও আসতে পারে যে গঙ্গৈকোণ্ড নামে কোন রাজা পরিচিত, বা গঙ্গৈকোণ্ড চোল নামে কোন রাজা পরিচিত, বা গঙ্গৈকোণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। আবার এইভাবেও আসে দেখেছি, গঙ্গৈকোণ্ড চোল উপাধি প্রথম রাজেন্দ্র চোল কেন নিয়েছিলেন? বাংলা জয় করেছিলেন বলে, মানে যেহেতু গঙ্গার আমরা আশেপাশেই, বুঝতে পেরেছ, ওই জন্য গঙ্গৈকোণ্ড চোল উপাধি নিয়েছিলেন। মানে বলে যে অনেক সময় বইতে দেখবে বলছে উনি আর কি চোলরা এতটাই নৌবাহিনীতে এতটাই সক্ষম ছিল, এই নিয়ে দেখেছো সিনেমাও হয়েছে, যতদূর নামটা মনে পড়ছে না, সাউথেই দেখবে পিএস, এরকম কি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুটো পার্টে ঐশ্বরিয়া রায়ও ছিল, বিক্রম ছিল সাউথের সুপারস্টার। এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন আসে যে চোলেদের নিয়ে নতুন নির্মিত সিনেমা কি, এরকম আসে, যেমন ওখানে কারিকল, মানে একদম ঐতিহাসিক সম্রাট, মানে এনাদের আগে ওখানে ওই প্রেক্ষাপটটা দেখিয়েছে, কারিকলের ওখানে ঘটনা দেখিয়েছে। যতদূর আমি দেখেছি, আমি একটা পার্টি দেখেছিলাম, PSI 1 পুণ্যসেলিভম না কি এর নাম, যাই হোক তোমরা দেখে নিও, আশা করি দেখেছো। এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক, এই ঐতিহাসিক সিনেমাগুলো যখন আসে তোমরা দেখে নিও, স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। যখন মিসলেনিয়াস আবার পরীক্ষা আসবে প্রিলি, আমি আগেরবারে মিসলেনিয়াস সব পড়িয়েছি, সব সাবজেক্টের পুরো 96 থেকে 2000 যতটা হয়েছে 19 সাল অবধি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, আমার সব আলাদা আলাদা ক্লাস করানো আছে। আর তাহলে আর এইখানে একটু বলে দিই, আর যদি আসে যে গঙ্গৈকোণ্ড প্রথম রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ করেন, তখন বাংলার রাজা কে ছিলেন? প্রথম মহিপাল। এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা নোট। তাহলে ওই সময় বাংলার রাজা ছিলেন প্রথম মহিপাল, খুব গুরুত্বপূর্ণ এটা। প্রথম মহিপালের আমলেই কিন্তু উনি আক্রমণ করেছিলেন, প্রথম রাজেন্দ্র চোল।
মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। দ্বিতীয় বাজিরাও, নানা ফড়নবিস, বালাজি বিশ্বনাথ, মোহাজ্জি সিন্ধিয়া। সঠিক উত্তর হচ্ছে নানা ফড়নবিস। উনি কিন্তু মারাঠা রাজনীতির চাণক্য নামে পরিচিত। আর ওনার পুরো নামটা কি? বালাজি জনার্দন ভানু। এটা দেওয়ার এটাই উদ্দেশ্য, পুরো নামটা, অরিজিনাল নামটা। এই নানা ফড়নবিস নামে বেশি পরিচিত। হয়তো দিয়ে হলো, তোমরা জানো, সবাই জানো মারাঠা রাজনীতির চাণক্য নানা ফড়নবিসকে বলা হয়। ওখানে গিয়ে পাচ্ছ না নানা ফড়নবিস অপশানটা, ওখানে দেওয়া আছে বালাজি ভানু, এরমভাবেও দিতে পারে, বা বালাজি জনার্দন ভানু, তখন সঠিক উত্তর ওটাই হবে। ওনার আসল নাম হচ্ছে বালাজি জনার্দন ভানু, যিনি নানা ফড়নবিস নামে পরিচিত ছিল, এবং উনি কিন্তু মারাঠাদের ম্যাকিয়াভেলি নামেও পরিচিত। যদি আসে যে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলে, তখন হবে নানা ফড়নবিস। আর যদি আসে যে মারাঠাদের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়, তখন হবে নানা ফড়নবিস, যার পুরো নাম বালাজি জনার্দন ভানু। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড মিন্টো। ঠিক আছে, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড মিন্টো। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। 1882 সালে উনি কিন্তু এই দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা বাতিল করেছিল। এই দেশীয় সংবাদপত্র আইন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামেও পরিচিত। এটা একই প্রশ্ন আর কি, অনেক জায়গায় থেকে বাংলাতেই লিখে দেবে, ভার্নাকুলার বাংলাতেই বানান করে লিখেছে, মিসেলেনিয়াসের সময় পড়িয়েছিলাম। দেশীয় সংবাদপত্র আইন যা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তাই। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল কে? ইন্ট্রোডিউসড বাই লর্ড লিটন ইন 1878। আর ওটাকে অ্যাবলিস্ট করছে কে? ওটা হচ্ছে লর্ড রিপন 1882 সালে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। মহারাষ্ট্র, বাংলা, রাজস্থান, পাঞ্জাব। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিন্তু ভারতের বিপ্লবের আন্দোলনের সূচনা হয়েছিল। কিংবা যদি আসে যে প্রথম কোথায় সশস্ত্র বিপ্লববাদের সূচনা হয়েছিল, তখনও সঠিক উত্তর মহারাষ্ট্র হবে। আমার নলেজ অনুযায়ী এটা, তোমরা যদি অনেক জায়গায় বাংলা দেখবে দেওয়া আছে, আমি এটাকেই সঠিক মনে করেছি, এটাই দিয়েছি। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কেকে। এটাও কিন্তু পরীক্ষা একটা আসে, যে ভারতীয় বিপ্লববাদের জনক বা ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাড়কেকে কিন্তু ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন। সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। বি.আর. আম্বেদকর, জয়প্রকাশ নারায়ণ, গান্ধীজি, রাজনারায়ণ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে গান্ধীজি। 1932 সালে কিন্তু এই সারা ভারত হরিজন সংঘ বা উনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? এটা অনেক সময় আসতে পারে যে সারা ভারত হরিজন সংঘ গান্ধীজি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1932-তে। চলো পরের প্রশ্ন। হিন্দুদের ওপর জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? ডাব্লিউবিসিএস 2007। সঠিক উত্তর হবে আকবর। এটা সম্বন্ধে আর নোট দিচ্ছি না। উনি কিন্তু একবার এটাকে তুলে দিয়েছিল, মানে জিজিয়া কর তুলে দিয়েছিল। মানে জিজিয়া কর মানে জানো তো, মানে হিন্দুদের এটা কর দিতে হতো। এটি যতদূর সম্ভব জিজিয়া কর প্রথম আরোপ কোন মুসলিম রাজা দ্বারা আরোপিত হয়েছিল? কুতুবুদ্দিন আইবক কিন্তু ফার্স্ট জিজিয়া কর কিন্তু ভারতবর্ষের যতদূর সম্ভব আমার মনে পড়ছে ইন্ট্রোডিউস করেছিল। এটাও কিন্তু এই সম্বন্ধে জেনে নিতে পারো। কুতুবুদ্দিন আইবক কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল। আকবর কিন্তু জিজিয়া কর প্রথমে তুলে দিয়েছিল, ওটাকে আবার রিইন্ট্রোডিউস করেছিল, তারপর আবার তুলে দিয়েছিল। মানে উনি একবার জিজিয়া কর তুলে দিলেন, আবার রিইন্ট্রোডিউস করলেন, আবার তুলে দিলেন, মানে এরকম উনি করেছিলেন আর কি। অন্ধ কবিতার পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল? ডাব্লিউবিসিএস 2007-এ সায়ন নাথ বিদ্যালঙ্কার, মাধব পেড্ডন। ঠিক আছে, সঠিক উত্তর হবে পেড্ডন বা পোদ্দান। অনেক জায়গায় দেওয়া আছে, দেখবে পোদ্দান। অন্ধ কবিতার পিতামহ নামে পরিচিত পোদ্দান। আচ্ছা, উনি কিন্তু কৃষ্ণদেব রায় সভাকবি ছিলেন। তোমরা জানো যে বিজয়নগর সাম্রাজ্য যে পড়েছো, বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে যে সবথেকে উৎকৃষ্ট যে বংশটা তুলুপ বংশ, এবং সব বিজয়নগর যে চারটে আছে, সঙ্গম, শালুপ, তুলুপ, আরবিডু, এই চারটে বংশের মধ্যেই শ্রেষ্ঠ রাজা যদি ধরে যায় কৃষ্ণদেব রায়। এবং কৃষ্ণদেব রায় নিজেও একজন খুব বিখ্যাত কবি ছিলেন, তোমরা পড়েছো আশা করি। জাম্ববতী কল্যাণম লিখেছিলেন উনি, এই সম্বন্ধে বহুবার নোট দিয়েছি। কৃষ্ণদেব রায় সভাকবি ছিলেন হচ্ছে আমাদের পোদ্দান। আর কৃষ্ণদেব রায় যেমন এই আমাদের আকবরের সবাই নবরত্ন ছিল, ওরকম কৃষ্ণদেব রায় সবাই অষ্টদিগ্গজ ছিল, মানে 8জন বিখ্যাত ব্যক্তি ছিলেন। ওই 8জনের মধ্যে একজন ছিল কিন্তু এই পোদ্দান, আর যিনি কিন্তু তেলেগু ভাষার কবি ছিল। এটাও কিন্তু আসে অনেক সময় যে অন্ধ কবিতার পিতামহ বলা হয় পেড্ডন বা পোদ্দানকে। উনি কোন ভাষায় লিখতেন? ওটা হবে তেলেগু ভাষায়। আর এই পেড্ডন বা পোদ্দানের একটি বিখ্যাত তেলেগু ভাষার গ্রন্থ হলো মনুচরিতম। খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষা অনেকবার এসছে যে মনুচরিতম কার রচনা? পেড্ডন। অন্ধ কবিতার পিতামহ পেড্ডন বা পোদ্দানের রচনা। ঠিক আছে,
1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? WBCS 2007-এর প্রশ্ন। সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, পদ্মজা নাইডু, প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। তোমরা জানো ভারতবর্ষের ভারতীয় যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত 1917 সালে। উনি কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কিন্তু যদি আসে যে অ্যানি বেসান্ত তো আর ভারতীয় ছিল না, এখানে যদি দিয়ে আসে যে কোন ভারতীয় মহিলা ফার্স্ট আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম সভাপতিত্ব করেন, তখন হবে সরোজিনী নাইডু। কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে। এটাও মনে রাখবে। কত সালে? 1925 সালে। তিনটেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। ভারতীয় ফিমেল হিসাবে ফার্স্ট কিন্তু উনিই, কিন্তু সরোজিনী নাইডুই কিন্তু প্রথম সভাপতিত্ব করেন। কত সালে? 1925 সালে। এটাও কিন্তু আসে কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে। আর অ্যানি বেসান্ত 1917 সালে করেছিল, যতদূর আমার মনে পড়ছে। উনি কিন্তু কলকাতা অধিবেশনে করেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, অ্যাজ এ ফার্স্ট ফিমেল। আর অ্যাজ এ ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল সরোজিনী নাইডু। আর এই সরোজিনী নাইডু কিন্তু নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত, বা ভারত কোকিলা নামেও পরিচিত। আর তার রচিত একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে। এছাড়াও অনেক লিখেছেন উনি। আর এই গোল্ডেন থ্রেশহোল্ড কিন্তু একটা কবিতা সংকলন, ঠিক আছে। এটা একটা কবিতা সংকলন। আমি বিখ্যাত গ্রন্থ দিয়েছি, এটা একটা কবিতা সংকলন। গোল্ডেন থ্রেশহোল্ড ওয়াজ রিটেন বাই আমাদের সরোজিনী নাইডু। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? WBCS 2007-এর প্রশ্ন। চন্দ্রশেখর দেব, প্রসন্ন কুমার ঠাকুর, তারাচাঁদ চক্রবর্তী, দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে তারাচাঁদ চক্রবর্তী। তারাচাঁদ চক্রবর্তী কিন্তু এই ব্রাহ্মসভার প্রথম সেক্রেটারি ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রাহ্মসভা তো প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায়, সবাই জানো। কত সালে? 1828 সালে। এটাও কিন্তু আসে পরীক্ষায়। কত সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভার প্রতিষ্ঠা করেন? 1828 সালে। আর রামমোহন রায়কে নিয়ে আর কিছু নোট দিলাম না, প্রচুর নোট দিতে হবে, তোমরা সকলেই জানো। সতীদাহ প্রথা যে বিলোপ হয়েছে, ওনার সপ্তদশ রেগুলেশন দ্বারা, যেটাতে লর্ড বেন্টিক আর কি আরোপ করেছিলেন, ওটা ওনারই প্রচেষ্টা। এছাড়া প্রচুর উনি যে ওই বিভিন্ন পত্রিকা লিখেছেন ফার্সি ভাষায়, এগুলো জানো তোমরা। মিরাতুল আকবর, এগুলো সবই জানো, আর বলছি না। উনি যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন, ওটার প্রথম সচিব ছিল তারাচাঁদ চক্রবর্তী। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, কে বলেছিলেন? ঠিক আছে, এটা ফজলুল হক বলেছেন, স্ট্র্যাফর্ড কিপস বলেছেন, লর্ড কার্জন বলেছেন, লর্ড মাউন্টব্যাটেন বলেছেন। সঠিক উত্তর হবে লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু বলেছিলেন যে আই অ্যাম গিভিং এ মুসলিম প্রভিন্স। ঠিক আছে, এটা কিন্তু এই উক্তিটি কে করেছিলেন? এটা করেছিলেন কিন্তু আমাদের লর্ড কার্জন। বঙ্গভঙ্গর যে প্রেক্ষাপট 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, জানো তোমরা, বাংলাটাকে ভাগ করে দিল, যেটা আবার পরবর্তীকালে ইউনাইটেড হয়ে গেছিল 1911 সালে। আর কলকাতাটাকে স্থানান্তরিত করে দিল রাজধানীটা দিল্লিতে, লর্ড হার্ডিঞ্জের সময়। এই লর্ড কার্জন ছিল যখন যেন ভারত ভাগ করেছিল। আগের দিনই বলছিলাম রিসলে নোট, ভারত সচিব যার দ্বারা এটা মানে যিনি এটাকে প্ল্যান করেছিলেন আর কি। আর তাই লর্ড কার্জন কিন্তু এই কথাটা বিখ্যাত উক্তিটা করেছিলেন। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিচ্ছি, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, এটাও 2007 সালেরই প্রশ্ন, লেখা হয়নি। এক মিনিট বন্ধুরা, এটা লিখেছি, হ্যাঁ। এটা কিন্তু 2007 সালেরই প্রশ্ন। 2007 সালে শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি হিস্ট্রির 2008-এর প্রশ্ন নিয়ে আসছি, এবং অন্যান্য সাবজেক্টগুলোও নিয়ে আসবো। তোমরা যারা এখনও দেখোনি, আমি অলরেডি কিন্তু জেনারেল সায়েন্স, পলিটি, স্ট্যাটিক, জিকে, জিওগ্রাফি সব সাবজেক্টই কিন্তু আপলোড করে দিয়েছি। ইকোনমিক্সটা আমি আলাদা করে আপলোড করিনি এখনও, যেহেতু প্রিলিতে কম প্রশ্ন, আমি চেষ্টা করব আপলোড করার। তো যারা এখনও দেখোনি, এই ক্লাসগুলো WBCS-এর প্লে লিস্টে গিয়ে দেখো, আশা করি উপকৃত হবে খুব। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।